আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন আবেদন পদত্যাগের, এটুকু বলেই তিনি স্থির হয়ে বা শান্ত হয়ে বসে থাকেন নাই। তিনি রীতিমতো শিক্ষামন্ত্রীর কাছে ছুটে গেছেন, এহসানুল হক মিলন, এবং শিক্ষা মন্ত্রণালয় ছুটে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে সিদ্ধান্তটা যেহেতু রাষ্ট্রপতির, কাজেই রাষ্ট্রপতি সিদ্ধান্ত গ্রহণের পর শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনে প্রজ্ঞাপন জারি করবে। মানে উপাচার্যের উপর চাপটা এমন ছিল যে তিনি যাতে এই 22শে ফেব্রুয়ারি নিশ্চিত করেন যে তার পদত্যাগের অভিপ্রায়টা কোনো নাটকের অংশ নয়, সত্যিকারের পদত্যাগপত্র আছে এবং যেখানে যেখানে সম্ভব সে পদত্যাগপত্র পাঠিয়ে তিনি যাতে মানে সরে দাঁড়ান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, যাকে বর্তমানে ক্ষমতাসীন বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের শীর্ষ নেতৃত্ব ডাকসু নির্বাচনের দিনেই তার সামনে বসে চোখে চোখ রেখে এখন থেকে তারা তার নেতৃত্বাধীন প্রশাসনকে জামাতি প্রশাসন হিসেবে অভিহিত করতে চান, এই মন্তব্য করে শিরোনাম হয়েছিলেন। ছাত্রদলের বিচারে, ছাত্রদলের মন্তব্যে জামাতি প্রশাসন হিসেবে চিহ্নিত এবং জামাত ঘনিষ্ঠ, জামাতকে আশকারা দেওয়া এই উপাচার্য নিয়াজ আহমেদ খান বিএনপি ক্ষমতায় এলেই যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি পাল্টে যেতে পারে, সম্ভবত সেটা অনুমান করেই নির্বাচনের দুদিন আগে একরকম চমক সৃষ্টি করে তিনি পদত্যাগ করতে চান এমন একটা সংবাদ সম্মেলন করে শিরোনাম হয়েছিলেন। তো সেই সংবাদ সম্মেলনের পরেই সকলে শিরোনাম করেছিল এমন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান পদত্যাগ করতে যাচ্ছেন। কিন্তু তার দুদিন পরেই, মানে তার কিছুক্ষণ পরে নিয়াজ আহমেদ খান এই যে তার এই পদত্যাগকে ব্যাখ্যা করে বলতে শুরু করেন যে তিনি পদত্যাগের অভিপ্রায় জানিয়ে রাখলেন, এই মুহূর্তেই তিনি পদত্যাগ করছেন না। মানে তখন থেকে একটা সন্দেহের সৃষ্টি হয় যে পদত্যাগের অভিপ্রায় জানিয়েছেন বটে, কিন্তু তাহলে তিনি কবে সরে যাওয়ার কথা ভাবছেন, তার ইঙ্গিত পেলে সরে যাওয়ার অপেক্ষা করছেন। এসব প্রসঙ্গ তখন আলোচিত হতে শুরু করে, কিন্তু খুব স্বাভাবিকভাবেই জাতীয় নির্বাচনের উত্তেজনায় সব ধামাচাপা পড়ে যায়। আর নিয়াজ আহমেদ খান যে নানা শিবিরে নানা রকম চেষ্টা করে যাচ্ছেন, সেটা বোঝা যাওয়া শুরু হয়েছিল ডাকসু নির্বাচনের পরপর 2025-এর নভেম্বরে এ খবর বেরিয়ে আসে যে ইউনূস সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডেনমার্কে তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দান করতে, মানে ডাকসু নির্বাচনের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পরিস্থিতি যে একরকমের জটিল হয়ে উঠতে পারে, জামায়াতে ইসলামী ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে, সেটা আঁচ করে নিয়াজ আহমেদ খান আগে থেকেই একরকমের সেফ এক্সিটের জন্য সরকারের সঙ্গে তদবির করছিলেন। এবং তার প্রেক্ষিতে ইউনূস সরকার ডেনমার্কের রাষ্ট্রদূত হিসেবে তাকে পাঠাতে নভেম্বর মাসেই খবর বেরিয়ে আসে যে ডেনমার্ক সরকারের কাছে রীতিমতো চিঠি লিখে রেখেছে, যে চিঠির একটা চূড়ান্ত জবাব 3-4 মাসের মধ্যে পাওয়া যাবে। এর মধ্যেই তারেক রহমান ডিসেম্বরে দেশে ফিরে আসেন। নিয়াজ আহমেদ খান দৌড়ে তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করতে যান, যে এই ইঙ্গিত পেতে যে তারেক রহমান আসলে নিয়াজ আহমেদ খানকেই ভিসি হিসেবে রেখে দিতে রাজি কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভিসিকে তিনিও কি জামাতি প্রশাসনের অংশ মনে করছেন ছাত্রদল নেতৃবৃন্দের মতোই, নাকি বিএনপির এই শীর্ষ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভিসিকে নিরপেক্ষ মনে করে বা ছাত্রদল কিংবা বিএনপির রাজনীতির জন্য ক্ষতিকর নয় এমন মনে করে রেখে দিতে রাজি। এটা আজ করতে নিয়াজ আহমেদ খান ছুটে গিয়েছিলেন তারেক রহমানের কাছে। সম্ভবত সেখান থেকেও কোনো গ্রিন সিগন্যাল না পেয়ে অবশেষে নির্বাচনের দুদিন আগে তিনি অভিপ্রায় ব্যক্ত করে রাখেন যে তিনি পদত্যাগে রাজি। খুব স্বাভাবিক, যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতো, নিয়াজ আহমেদ খান জানেন যে তার পদত্যাগ করার প্রয়োজন পড়তো না এবং তিনি ক্ষমতায় বা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থেকে যেতে পারতেন। এরপর 21শে ফেব্রুয়ারি, যেদিনের পুরো মূল কর্মকাণ্ড মনোযোগ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শহীদ মিনারকে কেন্দ্র করে, ওই দিনটির পরেই 22শে ফেব্রুয়ারি সকাল থেকে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যে সত্যি সত্যি আমি পদত্যাগ করেছি, আমি এক্ষুনি সরে যেতে রাজি, এসব বিবৃতি দেওয়া শুরু করলেন, সংবাদ মাধ্যমে যোগাযোগ করা শুরু করলেন। তাতে পরিষ্কার নির্বাচনের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির ওপর যেমনটা ধারণা করা গিয়েছিল চাপ
ক্রমাগত বাড়ছিল যে পদত্যাগের অভিপ্রায়কে তিনি যাতে পদত্যাগে পরিণত করেন, তিনি যাতে সরে দাঁড়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব থেকে। আর সম্ভবত 21শে ফেব্রুয়ারি যখন পুষ্পস্তবক অর্পণ করতে শহীদ মিনারে উপস্থিত হন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, এবং প্রোটোকল অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তাদের স্বাগত জানাতে সেখানে যান, তখন আবারও সকলের মনোযোগ, হয়তো কে বলতে পারে তারেক রহমানেরও মনোযোগ আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির দিকে পড়ে যে এই ব্যক্তিটি এখনো দায়িত্বে আছেন, যাকে বিএনপির রাজনীতি জটিল হয়ে উঠল যে পুরো নির্বাচনের আগের সময়টা, এবং ধারণা করা হতে শুরু করলো, আশঙ্কা করা হতে শুরু করলো যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেহেতু ছাত্র শিবিরের বিপুল বিজয়ে এক রকমের ফলাফল দিয়ে দিয়েছে, এক রকমের রায় দিয়ে দিয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি সম্পর্কে, কাজেই জাতীয় নির্বাচনেও নিশ্চয়ই সেই রায় প্রতিফলিত হবে। অর্থাৎ ছাত্র শিবির জিতেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে, কাজেই জিতবে জাতীয় সংসদ নির্বাচনেও জামায়াতে ইসলামী। এমন একটা সমীকরণ যে একটা বিশেষ চাপ তৈরি করলো বিএনপির রাজনীতির ওপর, সেটা শুরু হলো যে বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক পদে থাকা ব্যক্তিকে বিএনপি রাজনীতির ব্যক্তিবর্গ জামাতি বলে মনে করেন, সেই ব্যক্তিটি এখনো রয়ে গেছেন। সম্ভবত তারেক রহমানের দৃষ্টি তাতে আকর্ষিত হয় ছাত্রদল নেতৃবৃন্দ, বিএনপি নেতৃবৃন্দের, এবং তারপরেই তাকে একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়, যে কারণে 22 তারিখ সকালে প্রথমে তার উপাচার্যের জনসংযোগ পরিদপ্তর থেকে জানানো হয় সত্যি ভিসি সরে যাচ্ছেন। তিনি তার পদত্যাগের অভিপ্রায় এরই মধ্যে রাষ্ট্রপতিকে জানিয়েছেন, রাষ্ট্রপতি বরাবর আবেদন করা হয়েছে, রাষ্ট্রপতি এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, এবং তারপর কিছুক্ষণ পরেই এ খবর আসা শুরু করে যে উপাচার্য এই অভিপ্রায় ব্যক্ত করেছেন এবং রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন আবেদন পদত্যাগের। এটুকু বলেই তিনি স্থির হয়ে বা শান্ত হয়ে বসে থাকেন নাই, তিনি রীতিমতো শিক্ষামন্ত্রীর কাছে ছুটে গেছেন, এহসানুল হক মিলন, এবং শিক্ষা মন্ত্রণালয় ছুটে গিয়ে শিক্ষামন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়ে এসেছেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে যে সিদ্ধান্তটা যেহেতু রাষ্ট্রপতির, কাজেই রাষ্ট্রপতি সিদ্ধান্ত গ্রহণের পর শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনে প্রজ্ঞাপন জারি করবে। মানে উপাচার্যের ওপর চাপটা এমন ছিল যে তিনি যাতে এই 22শে ফেব্রুয়ারি নিশ্চিত করেন যে তার পদত্যাগের অভিপ্রায়টা কোনো নাটকের অংশ নয়, সত্যিকারের পদত্যাগপত্র আছে, এবং যেখানে যেখানে সম্ভব সে পদত্যাগপত্র পাঠিয়ে তিনি যাতে মানে সরে দাঁড়ান। বাংলাদেশে যেমনটা বরাবর হয়ে এসেছে, ক্ষমতার পরিবর্তন ঘটেছে, সাথে সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে, বিশেষভাবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, হলগুলোতে, ছাত্র সংসদে, বড় ধরনের ছাত্র রাজনীতিতেও ক্ষমতার পরিবর্তন ঘটে গেছে, ক্ষমতার পালাবদল ঘটে গেছে। এই যে 2024-এর আগস্টের পর থেকে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুছিয়ে বসতে পারে নাই, কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পূর্ণাঙ্গভাবে শুরু করতে পারে নাই, ছাত্র শিবিরের দোর্দণ্ড প্রতাপে এবং নানা রকম প্রতিরোধ প্রতিবাদের মুখে। সেই ছাত্রদল যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এখন আবারও তাদের নিয়ন্ত্রণে নিতে চাইবে, ছাত্রদল যে দোর্দণ্ড প্রতাপে আবারও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবে, তাদের কর্মসূচি শুরু করবে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সবচেয়ে শক্তিশালী ছাত্র সংগঠন হয়ে উঠবে বিএনপির শাসনামলে ছাত্রদল, এই রাজনৈতিক সমীকরণ বুঝতে যে বিরাট রাজনৈতিক বিশেষজ্ঞ হতে হয় না, এটা ছাত্র শিবিরের সাদিক কায়েম, এস.এম. ফারহাদ, মহিউদ্দিন সহ সকল নেতৃবৃন্দ বোঝেন। কাজেই তারা এই সময়টায় এক রকমের ধৈর্যের পরিচয় দিচ্ছেন। এমনকি ডাকসু বিপিআরজিএস প্রোটোকল রক্ষার্থে 21-এর প্রথম প্রহরে যে ফুল দিতে গেছেন শহীদ মিনারে, সেটাও কিন্তু বিরাট একটা শোডাউন করেন নাই। একে তো তাদের একদিকে একটা আদর্শিক রাজনৈতিক বিরোধিতা আছে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার ব্যাপারে, যে এটা ধর্মসম্মত কিনা, তারপর তারা যে দিতে গেছেন, এমনকি ডাকসুর পূর্ণাঙ্গ প্যানেলকে তারা জড়ো করেন নাই, ছাত্র শিবিরের হল সংসদের সকল নেতা কর্মীকে তারা আসতে বলেন নাই। মানে এটা নিয়েও একটা কোনো শোডাউন, কারণ যে কোনো রকম ছাত্র শিবিরের শোডাউন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন যে তাদেরকে একটা বড় ধরনের বেকায়দায় ফেলবে, ছাত্র শিবির এই ব্যাপারটা
খুব ভালো করে বোঝে, কারণ ছাত্র দল একেবারে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের শোডাউনের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে পূর্ণ সক্ষমতায় তাদের রাজনৈতিক কর্মসূচি শুরু করতে, তাদের সাংগঠনিক কার্যকলাপ শুরু করতে, যেটার জন্য তারা অপেক্ষা করছে সেই 24 আগস্ট থেকে। এবং এর প্রথম বার্তা বিএনপির একেবারে শীর্ষ নেতা থেকে শুরু করে সকলে জানেন, এর প্রথম বার্তাটি দিতে হবে এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে নিয়াজ আহমেদ খান, এই জামাত ঘনিষ্ঠ শিবির ঘনিষ্ঠ ব্যক্তিকে সরানোর মাধ্যমে, যেই ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন হয়ে বসলেন তখন সকলে যেমন বিস্মিত হয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীল দলের নেতা মানে আওয়ামী লীগ ঘনিষ্ঠ উপাচার্য চলে যাওয়ার পর, শেখ হাসিনা সরকারের পতনের পর খুব স্বাভাবিকভাবে বিএনপি জামায়াত ঘনিষ্ঠ শিক্ষকদের যে সংগঠন সাদা দল থেকে কারো না কারো উপাচার্য হওয়ার কথা, কিন্তু সকলকে বিস্মিত করে ইউনূস সরকার কোথা থেকে এনে বসালেন এই নিয়াজ আহমেদ খানকে। এবং তারপর বিএনপি বিস্ময়ের সঙ্গে দেখলো, আরো বিস্ময়ের সঙ্গে দেখলো ছাত্রদল, ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলো বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 90-এর পর প্রথমবারের মতো প্রকাশ্য রাজনীতিতে বেরিয়ে এলো সেপ্টেম্বর মাসেই ছাত্র শিবির। এবং সাদিক কায়েমরা এসে বললেন তারা তিনি নিজেই 2016 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের রাজনীতি করেন, বরাবর ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের রাজনীতি আছে, কিন্তু তারা গোপনে রাজনীতি করছিলেন, যেটাকে তারেক রহমান ছাত্রদল গুপ্ত রাজনীতি হিসেবে অভিহিত করলো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসন একেবারে আগস্ট মাস থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল বৈঠকে এই ছাত্র শিবিরের নেতৃবৃন্দকে ডাকতে শুরু করলেন। যখনও এই ছাত্র দল কিংবা ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ, এমনকি সাদিক কায়েমদেরকে যারা কিনা ছাত্রলীগ করছিলেন এর আগে, তাদেরকে তখনও ছাত্র শিবির নেতৃবৃন্দ হিসেবে চিনতেন না, কিন্তু তারা বিস্ময়ের সঙ্গে দেখলেন এই উপাচার্য নিয়াজ আহমেদ খান ঠিক চেনেন এবং তিনি প্রশাসনিক কর্মকাণ্ডে তাদেরকে সংযুক্ত করলেন, তাদের দাবির মুখে ডাকসু নির্বাচন আয়োজন করলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতির পরিসর তৈরি করলেন। এই নিয়াজ আহমেদ খানের আমলেই ছাত্র শিবিরের যে ছাত্রী উইং, মানে ছাত্র শিবির তো ছাত্রীরা করতে পারেন না, জামায়াতে ইসলামীর যে ছাত্রীদের সংগঠন ছাত্রী সংস্থা, সেই ছাত্রী সংস্থাও প্রকাশ্যে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে এলো এবং উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করলো। কাজেই তারেক রহমান থেকে শুরু করে ছাত্র দলের নেতৃবৃন্দ পর্যন্ত সকলে জানেন প্রধান এবং প্রথম বার্তা পাবলিক বিশ্ববিদ্যালয়ে আধিপত্য প্রতিষ্ঠার জন্য কিংবা অন্তত তাদের সাংগঠনিক কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু করতে এবং ছাত্র শিবিরের দাপট কমিয়ে আনতে প্রথম যে বার্তাটা দিতে হবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই উপাচার্য নিয়াজ আহমেদ খানকে সরিয়ে দিতে হবে। এবং ধারণা করা যায় নিয়াজ আহমেদ খান সরে গেলে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে 2024-এর আগস্টের পর থেকে উপাচার্য এবং প্রশাসনিক বিভিন্ন পদে যে নিয়োগগুলো ঘটেছে তার মধ্যে জামায়াত ঘনিষ্ঠ যারা আছেন তারা হয় সরে যাবেন, না হলে তাদেরকে প্রবল চাপ প্রয়োগ করা হবে সরে যেতে, এবং আবারও বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে বড় ধরনের রদবদল ঘটবে। দেখবার বিষয় যে দশকের পর দশক গোপনে রাজনীতি করতে বাধ্য হওয়ার পর ছাত্র শিবিরের রাজনীতি যে প্রকাশ্যে বেরিয়ে এলো এবং বিপুল জনসমর্থন পেল, বাংলাদেশের যে 5টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হলো সেগুলোতে সেই ছাত্র শিবির তাদের রাজনৈতিক কর্মকাণ্ড প্রকাশ্যে ধরে রাখতে পারে কিনা, এরকম জনপ্রিয়তা ধরে রাখতে পারে কিনা, এবং গুপ্ত রাজনীতির বদলে প্রকাশ্য রাজনীতিতে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে একত্রে রাজনীতি করে যেতে পারে কিনা, মানে ছাত্র দল সহ বামপন্থী রাজনৈতিক দলগুলো যারা এখন সক্রিয় আছে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা সেটা হতে দেয় কিনা, নাকি সেটা চাপা দিতে আবারও ছাত্র শিবিরের রাজনীতিকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিতে একরকমের সহিংস পরিস্থিতির সৃষ্টি হয় বাংলাদেশ জুড়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, সেটাও দেখবার জন্য অপেক্ষা করতে হবে। 2024-এর আগস্টের পর থেকে এটাকে একটা বিরাট পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে বলতেই হবে। জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের রাজনীতির উত্থান, এখন বিএনপি ক্ষমতায় আসবার পর তারা একটা সহাবস্থান নিশ্চিত করতে পারে
নাকি আবারও জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতিকে একরকমের গোপনে অপ্রকাশ্যে চলে যেতে বাধ্য করে, সেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বাংলাদেশের ভবিষ্যতের রাজনীতির গতিপথ নির্ধারণে। আওয়ামী লীগ ফেরার তোড়জোড় শুরু হয়ে গেছে। নির্বাচনের পর কেন খুলছে আওয়ামী লীগের অফিস? পর্দার আড়ালে কি ঘটছে? আমি গতকালকে একটু হতাশার কথা শুনিয়েছিলাম আপনাদেরকে যে 1.5 বছর হয়ে গেছে আওয়ামী লীগের কোনো নেতৃত্বের নির্দেশনা নেই, আসলে সুস্পষ্ট কোনো নেতৃত্ব নেই, আওয়ামী লীগের কার্যক্রমের কোনো সন্তুষ্টি নেই, সাধারণ নেতাকর্মীরাও সন্তুষ্ট নয় আওয়ামী লীগের কার্যক্রমে। হতাশার কথা বলেছিলাম। এমনকি আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কি দিশা দেবে দিশাহারা আওয়ামী লীগকে, কিংবা তার পুত্র সজীবের জয় এখনো পর্যন্ত আওয়ামী লীগের সাংগঠনিক কেউ নন, কিন্তু তিনি কখনো কখনো কোথাও কোথাও বেফাঁস মন্তব্য করছেন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে, বিশেষ করে তার মাকে নিয়ে। তার মন্তব্যেও, তার ইন্টারভিউ আরেকটু সংযত হওয়া আমরা প্রত্যাশা করি বাংলাদেশের ক্ষুদ্র নাগরিক হিসেবে। আওয়ামী লীগ যে ফিরবে, আওয়ামী লীগ যে ফিরছে, এই ফেরার তোড়জোড় চারিদিকে শোনা যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় খোঁজ নিয়েছি, বাংলাদেশের অনেক জেলায় যে আওয়ামী লীগ নেতা কর্মীরা পালিয়েছিলেন, যারা বিদেশেও যেতে পারেননি, হয়তো এক জেলা থেকে পঞ্চগড়ের মানুষ হয়তো সাতক্ষীরায় গিয়ে আছেন, কিংবা সাতক্ষীরার মানুষ ঠাকুরগাঁয়ে গিয়ে আছেন, তারা আস্তে আস্তে নিজ জেলায় বা নিজ উপজেলায় ফিরতে শুরু করেছেন, এটি আসার কথা। আর আপনারা কয়েকদিন যাবত তো দেখছেনই যে আওয়ামী লীগের কার্যালয় একের পর এক খুলছে, একদিকে খুলছে, আবার কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। এগুলি আসলে আওয়ামী লীগ ফেরার একটা বার্তা। হতাশার কিছু নেই, কারণ এই যে নতুন একটি সরকার গঠিত হলো, নির্বাচনটা একটা অবৈধ নির্বাচন। অবৈধ নির্বাচন এই অর্থে বাংলাদেশের রাজনীতিতে মূলত দুটি পক্ষ, একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। আওয়ামী লীগকে অবৈধভাবে নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে, কাজেই স্বাভাবিকভাবে ক্ষমতায় কে যাবে? বিএনপি ফাঁকা ফিল্ডে গোল দিবে, ফাঁকা ফিল্ডে গোল দিয়েছে। আজকে ফাঁকা ফিল্ডে গোল দিয়ে তারেক রহমান ক্ষমতার যে মসনদটায় বসেছে, যে সিটটায় বসেছে, সেই সিটটা কিন্তু হট সিট, উত্তপ্ত সিট, জ্বলন্ত উনুনের সিট। আপনি যদি বলেন যে এই যে রুটি পরোটা ভাজে, এটাকে কি বলে? তাওয়া। তাওয়ার মধ্যে বসে আছেন তারেক রহমান। এই বসা কিন্তু আরামের বসা নয়, এই বসা কিন্তু পুড়ে যাওয়ার বসা। কয়েকদিন মাত্র শপথ হলো, দেখুন, অপেক্ষা করুন কি ঘটে। নানা কারণে, নানা সূচকে এই সরকার খুব বেশি দিন লাস্টিং করবে না। প্রাথমিক একটা জয় হয়েছে যে ইউনূসের মতো একটা দেশবিরোধী সরকার পতন হয়েছে, এই জন্য মানুষের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস। কিন্তু ইউনূস যে জ্বলন্ত উনুন করে দিয়ে গেছে বাংলাদেশকে, কিংবা ইউনূস যে সিটটায় বসেছেন, সেই সিটটায় আজকে তারেক রহমান বসছেন, হট সিট বানিয়ে দিয়ে গেছেন, এর উত্তাপ সহ্য করাই কঠিন হবে। আমি ধরে নিলাম যে তারেক রহমানের সদিচ্ছা থাকবে, তিনি সৎভাবে কাজ করবার চেষ্টা করবেন অতীতের কলঙ্ক মুছে দিয়ে, কিন্তু তারপরেও সিস্টেমের কারণে, প্রকৃতিগত কারণে তিনি ফেল করবেন। ফেল করবার জন্য প্রতি পদক্ষেপে ইউনূস গর্ত খুঁড়ে রেখে গেছেন। আর এই গর্তগুলোই আওয়ামী লীগের ফেরার জন্য, আওয়ামী লীগের সহ একটা আগামী নির্বাচন হওয়ার জন্য একটা প্রেক্ষাপট তৈরি হয়ে আছে বা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে চমকপ্রদ খবর যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছিল, যাদের কেন্দ্রীয় কার্যালয় ছিল জনমানবহীন, তারাই কি তবে ফিরছে? পঞ্চগড় থেকে চাঁদপুর কিংবা ধানমন্ডি হঠাৎ কেন আওয়ামী লীগ কর্মীরা তালা খুলছেন কার্যালয়ের? এটা কি কোনো গোপন সমঝোতা, নাকি শেখ হাসিনার বিশেষ কোনো বার্তা? 2024 সালের আগস্টে তথাকথিত গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর 2025 সালের মে মাসে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। প্রজ্ঞাপনে স্পষ্ট বলা ছিল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত কোনো মিছিল, সভা বা প্রচারণা চালানো যাবে না। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা কে বা কারা দখল করেছে? জামাত। এর বিচারক থেকে শুরু করে, এর প্রসিকিউটর থেকে শুরু করে প্রত্যেকে জামাতি। এরা এই যে আজকে যারা ট্রাইব্যুনালটা দখল করেছে, তারা
মানবতা বিরোধী অপরাধ যে ছিল, জামাতের যে যুদ্ধাপরাধীদের বিচার ছিল, সেই বিচারে যুদ্ধাপরাধীদের পক্ষের আইনজীবী বা আইনি সহায়তাকারী কোনো না কোনো ভাবে যুক্ত ছিল। তারা 2024-এর ক্ষমতার পট পরিবর্তনের পর রাতারাতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দখল করে, এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা হচ্ছে 1971 সালের মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য। কিন্তু এই ট্রাইব্যুনালটাকে অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করে 2024-এর সন্ত্রাসী কর্মকাণ্ড, নিজেরা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে ষড়যন্ত্রমূলকভাবে, সেই সরকারের উপর দায় চাপিয়ে দিয়েছে, দিয়ে একটা প্রহসনের নাটকীয় বিচার। আজকে এই জায়গাতেও একটা কথা বলতে চাই যে এই যে একটা প্রহসনের বিচার হচ্ছে, জামাতের মতো জঙ্গি গোষ্ঠী রাষ্ট্রীয় ক্ষমতায় না আসাতে বাংলাদেশ তো বেঁচে গেছে। আরেকটি যে প্রহসনের বিচারে যাদের বিচার হচ্ছে, তাদেরকে অন্যায়ভাবে এরা ফাঁসিতেও ঝুলিয়ে দিত এই জামাতেরা, সেটা থেকেও আল্লাহ, স্বয়ং আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আসলে রাখে আল্লাহ, মারে কে? এই ট্রাইব্যুনালের ভবিষ্যৎ অন্ধকার জামাতি ট্রাইব্যুনালের। আওয়ামী লীগ ক্ষমতায় আসা আগেই বিএনপি ক্ষমতায় এসছে, তো বিএনপি এই ট্রাইব্যুনালের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে জামাতিদের, কারণ বিএনপি জানে যে এরা কারা। 2026-এর ফেব্রুয়ারিতে এসে চিত্রটা বদলে যাচ্ছে। নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে আওয়ামী লীগের, তৃণমূলের কর্মীরা নড়ে চড়ে বসেছে। যদিও তারা নির্বাচনে অংশ নিতে পারেনি, কিন্তু ভোট শেষ হতেই তারা আবার কার্যালয়মুখী হচ্ছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম সম্প্রতি বিবিসি বাংলাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মতে কার্যালয়গুলো বাজেয়াপ্ত করা হয়নি, তাই সেখানে যাওয়ার কোনো আইনি বাধা নেই। নাসিম দাবি করছেন এখানে কোনো গোপন সমঝোতা নেই, এটি তৃণমূলের কর্মীদের স্বতঃস্ফূর্ত আবেগ। তিনি আশা করছেন নির্বাচিত সরকারের অধীনে পরিস্থিতি স্বাভাবিক হবে। ছাত্রলীগের একজন কর্মী রিহান সর্দার নামে একজন বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছেন। রিহান সর্দারের বক্তব্য এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি দাবি করেছেন স্বয়ং শেখ হাসিনার কাছ থেকে তারা একটি বার্তা পেয়েছেন। বার্তাটি ছিল, সারা দেশে যারা যেখানে সম্ভব দলীয় কার্যালয়ে যান। দলীয় সূত্রগুলো বলছে শেখ হাসিনা বিভিন্ন অ্যাপ ব্যবহার করে নিয়মিত তৃণমূলের সাথে যোগাযোগ রাখছেন। এই যে বিচ্ছিন্ন ভাবে ঝটিকা মিছিল বা কার্যালয় পরিষ্কারের কাজ চলছে, এর সুতা কি তবে সরাসরি দিল্লি থেকে নাড়ানো হচ্ছে? এটি কি দলের অস্তিত্ব টিকিয়ে রাখার এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই? সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে গত নির্বাচনের পরের দিন পঞ্চগড়ে। সেখানে বিএনপির সদর উপজেলা সভাপতির উপস্থিতিতে আওয়ামী লীগের কার্যালয় খোলা ভিডিও ভাইরাল হয়েছে। যদিও ওই বিএনপি নেতা পরে দাবি করেছেন তিনি জানতেন না এটি আওয়ামী লীগের অফিস, কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, তলে তলে কি কোনো সমঝোতা হচ্ছে? চাঁদপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বরগুনা এবং পটুয়াখালীর চিত্র একই। কর্মীরা কার্যালয় পরিষ্কার করছেন, স্লোগান দিচ্ছেন, তবে মুদ্রার উল্টো পিঠও আছে। ময়মনসিংহের তারাকান্দায় কার্যালয় খোলার পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপি কর্মীরা সেখানে পাল্টা হামলা চালিয়েছে, অর্থাৎ মাঠ পর্যায়ে উত্তেজনাও এখন তুঙ্গে। বিবিসি বাংলার প্রতিবেদনে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নির্বাচনের আগে অনেক জায়গায় বিএনপি বা জামাতের প্রভাবশালী নেতারা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ করেছেন। ভোটের সমর্থন বা এলাকায় শান্ত রাখার স্বার্থে আওয়ামী লীগ নেতাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে নির্বাচনের পর তাদের কার্যালয় খুলতে বাধা দেওয়া হবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচিত সরকার আসার পর তারা চাইছে একটি স্থিতিশীল পরিবেশ, আর আওয়ামী লীগের মতো একটি বিশাল কর্মী বাহিনীকে সম্পূর্ণ বাইরে রেখে স্থিতিশীলতা বজায় রাখা কঠিন। এই ধারণা থেকেই হয়তো স্থানীয় পর্যায়ে কিছু শৈথিল্য দেখানো হচ্ছে। তবে এই আশ্বাস অনেক সময় দলীয় কোন্দলের কারণে টেকসই হচ্ছে না। বারবার একটা স্থিতিশীল দেশ, স্থিতিশীল সমাজ গড়বার একটা আলাপ হচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে আওয়ামী লীগের অর্ধেক মানুষকে বাদ রেখে স্থিতিশীল সমাজ গড়া কিভাবে সম্ভব? আমি বারবারই বলেছি, এর আগেও বলেছি, তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন, তিনি যেভাবেই দায়িত্ব নিন,
পেছনের দরজা দিয়ে হোক আর যেভাবেই হোক না কেন, একটা অবৈধ নির্বাচনের মাধ্যমে হোক আর পাতানো নির্বাচনের মাধ্যমে হোক না কেন, তিনি এখন প্রধানমন্ত্রী। তার কাজ, যদি আমি শুরুতেই যে বললাম, তার যে সিটটা হট সিট, এই সিটে বসে থাকা কিন্তু কঠিন ব্যাপার। এই সিটে বসে থাকতে হলে দেশ, রাষ্ট্র, সমাজে স্থিতিশীলতা আসতে হবে। আর স্থিতিশীলতা আসতে হলে আওয়ামী লীগের সাথে যদি মুখোমুখি সাংঘর্ষিক অবস্থায় থাকেন, তাহলে কোনোভাবেই স্থিতিশীলতা সম্ভব নয়। সেনাবাহিনী উঠে যাচ্ছে এই মাসেই, এই কয়েকদিন পরে 28 ফেব্রুয়ারি থেকে পুরোপুরি। শুধুমাত্র পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীকে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারবে? 28 ফেব্রুয়ারির পরেই দেখুন না কেন, মার্চ থেকেই দেখুন না কেন কি ঘটে বাংলাদেশে। কাজেই তার আগেই যদি তারেক রহমান আওয়ামী লীগের প্রতি নমনীয় হয়, আওয়ামী লীগের রাজনীতি ওপেন করে দেয়, তাহলে আওয়ামী লীগ হয়তো জ্বালাও পোড়াও ধ্বংসাত্মক অস্থিতিশীল পরিস্থিতি এখনই তৈরি করবে না। তবে যদি বাধা দেওয়া হয় তাদের কার্যক্রমে, তাহলে কিন্তু এই পরিস্থিতি কিন্তু ঘোলাটে হতে বাধ্য। রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে আওয়ামী লীগের স্বাভাবিক কর্মকাণ্ডে ফেরার সুযোগ ইতিবাচক হতে পারে। আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে অবৈধ বললেও নির্বাচিত সরকারকে এখনো পর্যন্ত প্রত্যাখ্যান করেনি। এমনকি আওয়ামী লীগ নেতারাও কিন্তু এই নতুন সরকারের কাছে আশাবাদ ব্যক্ত করেছেন। স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক সাক্ষাৎকারে বলেছিলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হবার আগেই, যে আওয়ামী লীগের উপর তিনি নিষেধাজ্ঞা উঠিয়ে নেবেন, কিংবা অন্যান্য নেতারাও কিন্তু তেমনটা বলছেন। এখনো পর্যন্ত প্রত্যাখ্যান করবার মতো ঘটনা ঘটেনি। আওয়ামী লীগ সত্যিকার অর্থে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এটি একটি আওয়ামী লীগের অবশ্যই কৌশলী অবস্থান। তারা হয়তো ভাবছে নির্বাচিত সরকারের অধীনে তাদের রাজনৈতিক পুনর্বাসন সম্ভব। আওয়ামী লীগের এই কার্যালয় খোলার চেষ্টা কি তাদের রাজনীতিতে ফেরার চূড়ান্ত মহড়া? বাস্তবতা হলো, দেশের অনেক জায়গায় এখনো পর্যন্ত জুলাই আন্দোলনের যে ষড়যন্ত্রকারীরা বলুন, এই যে বৈষম্য বলুন, আর জামাতি বলুন, আর শিবির বলুন, তারা কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে। যার প্রমাণ বিভিন্ন জায়গায় পাল্টা হামলা হচ্ছে এবং তারা হামলা করছে। এই যে বৈষম্য বলুন বা এই এনসিপি বলুন বা জামাত শিবির কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগের কার্যালয় একদিকে খোলা হচ্ছে আর একদিকে গিয়ে আগুন দিচ্ছে। দু একটা জায়গায় এমন বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে রাজনৈতিক সমীকরণে স্থায়ী শত্রু বা স্থায়ী মিত্র বলে কিছু নেই। পঞ্চগড়ের সেই ভিডিও কিংবা বিএনপি নেতাদের মৌন সম্মতি কি নতুন কোনো রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে? সময় এবং নির্বাচিত সরকারের পদক্ষেপে বলে দেবে আওয়ামী লীগের ভবিষ্যৎ ঠিকানা কোথায়। ভবিষ্যৎ ঠিকানা যে ইতিবাচক, তাতে কোনো সন্দেহ নাই। আমরা দেখতে থাকি, অপেক্ষা করতে থাকি, সামনের দিনগুলোতে কি ঘটছে নিশ্চয়ই আমরা দেখব। এই মুহূর্তে এ পর্যন্ত।